শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, পূজা। হ্যাঁ, দেখছি। শতদল আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, শতদলকে দেখছি তো আমি। বিদ্যুৎ দেখা যাচ্ছে। তার মানে হয়েছে কি, একটা শতদল একটা কিছু লিখতো। ও, তাহলে দেখা যাচ্ছে আমাকে। তে ঠিক আছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, ঠিক আছে। তো আমি সুশান্ত ভট্টাচার্য। আজ এই সন্ধ্যায় বন্ধুদের সবাইকে জানাচ্ছি এই আমাদের এই আড্ডায়। তো শুরু করতে চাই। হঠাৎ করে আজকে শতদল সকাল 11টার সময় বললো যে সুশান্তদা তুমি আসো সন্ধেবেলা আজকে। আমি বিদ্যুৎকে দেখছি, গৌরব চক্রবর্তীকে দেখছি, শতদল তো আছেই। ঠিক আছে, সুদীপ্তা এসে গেছে। শুরু করছি। তো ব্যাপার হচ্ছে, এই 1 মাসের লকডাউনে আমাদের অনেক যেগুলা ভেতরে ছিল, আমাদের সেই ক্রিয়েটিভ স্পেস যেগুলো আমাদের ডরমেন্ট ছিল, সেগুলো আবার জেগে উঠেছে। অনেককেই দেখছি অনেকভাবে এই সময় তাদের কবিতা, গান, গল্প, ছড়া বা এরকম লাইভও আমি দেখছি। আমি দুটো লাইভ দেখি প্রতিদিন রাত্রেবেলা। একটা তো হচ্ছে সুজাতা চৌধুরীর, আর একটা হচ্ছে রাজশ্রী করে একটা ইংরেজি কবিতা পাঠ করে। তো আমি আজকে এই সন্ধ্যায় সবাইকে শুভকামনা জানিয়ে বলতে চাইছি, এই 1 মাস তোমাদের কাটলো কেমন? আমার ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু আমি মেডিসিন প্রফেশনে আছি, হঠাৎ করে একদিন রবিবারে আমাদের ডেপুটি কমিশনারের সাথে মিটিং হলো। সঙ্গে আমাদের এমপিও ছিলেন এখানে। তো আমাদের বলা হলো যে তোমাদের দোকানপাট খোলা রাখো, মেডিসিন যারা হোলসেল করছো, রিটেল করছো, তোমাদের তো লোকজনকে দিতে হবে তোমাদের মেডিসিন। তো সেই 1 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম। তারপর থেকে আমরা দোকান খুলছি। 11টার সময় বা 11:30টায় যাই, 4টার সময় লাগিয়ে আসি। কাজে সেই হিসাবে আমার ক্ষেত্রে এই 7 দিনই ছিলাম বাড়িতে। তারপর থেকে মোটামুটি 25 মিনিটে হেঁটে দোকানে যাই, আবার 4টার সময় লাগিয়ে 25 মিনিটে হেঁটে বাড়ি আসি। এই সময়ে আহ, এই যে 1 মাসের সময় আমি কিছু আমার ইংরেজি কবিতা নিয়ে চর্চা করেছি। ইংরেজি একটা বই, কবিতার এডিট করেছি, প্রিফেস লেখছি বসে। কিছু ইংরেজি কবিতা পাঠ করেছি। তো আজ সন্ধ্যায় আমি শুরু করতে চাই রবীন্দ্রনাথকে নিয়ে। আমার একটা কিছু কবিতা কিছুদিন আগে লিখেছিলাম রবীন্দ্রনাথ নিয়ে, সেই থেকেই সেই কবিতা দিয়ে শুরু করছি। রবীন্দ্রনাথ, তোমার সৃষ্টির সত্তায় ছিল অসীমের গান, ছিল এক অনন্তের আলোকনা। তাই তুমি সৌন্দর্যের সাধনায় পূর্ণতা এনে দিলে কালের সীমারেখার বাইরে গিয়ে। নিজের বিস্ময়কর প্রতিভা নিয়ে গড়ছে যে ভুবন কল্পনার তুলিতে, সে এক দীর্ঘ তপস্যার শক্তি ছিল তোমার জীবন দেবতার গভীরে। এক প্রেরণাময় শক্তি বিস্ময়করভাবে তোমার বাণীতে এনে দিল প্রশান্তির মূর্ছনা, এক বিশ্বজনীন বিশ্ব মানবতার প্রকাশ, এক নতুন আঙ্গিকে নতুন ধারণা নিয়ে। তোমার প্রাণলোকের অমৃত রসে, তোমার চেতনালোকের নতুন বিন্যাসে। মৌসুমি এসে গেছো দিল্লি থেকে? গুড, নীলাদ্রি দেখছি। আহ, ঠিক আছে। তো আমার ছোটবেলাতে আমি কবিতার জগতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার মার ছিল শিশু কবিতার বই। ওটা আমরা ছোটবেলা পাঠশালা থাকতে, স্কুল জীবনের শুরুতে ওইটা খুব নাড়াচাড়া করতাম। অনেক কবিতা ওইগুলো আমার মুখস্থ ছিল। নদী বিশাল বড় কবিতা ছিল, সেটাও ছিল। মধুবিধু দুই ভাই, এই কবিতাটা ছিল। শীত একটা কবিতা ছিল। এরকম অনেক কবিতা ছিল যেগুলো আমি তখন উম, পড়তাম। আমার বাবা শান্তিনিকেতনে পড়েছিলেন 47-48 সালে। উনি ফেরার সময় আহ, সঞ্চয়িতা একটা নিয়ে এসেছিলেন।
কলেজ জীবনে এসে এই সঞ্চিতেই বেশি আমি পড়তাম। তারপর ও কী সব প্রেমের কবিতা চাই, ঠিক আছে, আগে তো লকডাউনের কবিতা টবিতা হোক, জীবনের যাত্রা যেভাবে বদলে গেল। তো সেইখান থেকে আমার শুরুয়াত। কলেজ জীবনে আসার পরে আমি বলতে পারি যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তর যে সীমাবদ্ধতার মধ্যে আমি ছিলাম, বা আমার মা কবিতা ভালোবাসতেন। আমাদের মনে আছে মা মাঝে মধ্যে আমাকে বলতেন যে কবিতা আবৃত্তি কর, তো আমি করতাম সেরকমভাবে। তো কলেজ জীবনে এসে আমার প্রিয় কবি হলেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুনীল গাঙ্গুলি। তো আমি গেল বছর এরকমই এক শীতের সন্ধ্যায় জীবনানন্দ দাশকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, এটা একটু শোনাতে চাই। জীবনানন্দ দাশ। তবুও আমি একাকী অপেক্ষা করব তোমার, জানি তুমি আসবে না আজ সন্ধ্যায়, তোমার বিকার মুক্ততা ছড়াতে, মনে ভয়ের বিলাস নিয়ে সন্ধ্যার মাদকতায় মেতে উঠতে। আত্মহননের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমিও, আমার আনুষঙ্গিক টুকিটাকি কথা নিয়ে, বাচনের সমস্ত কূটাভ্যাস দূরে রেখে অনিবার্য পরিণতির ছবিগুলো সঙ্গে নিয়ে, নাগরিক জীবনের অভিঘাতে দগ্ধ হয়ে উপলব্ধির সব আকড় চালিয়ে দিয়ে, তবু আমি একাকী অপেক্ষা করব তোমার। এটা আমার একটা প্রিয় কবিতা, প্রিয় কবির জন্য আমার এই প্রিয় কবিতা, এবং এটা পড়তেও আমার ভালো লাগে। তো যাই হোক, এই তো গেল একটা ভূমিকায়। তো সুদীপ্তা বা বলছো, ঠিক আছে। আচ্ছা, একটা চেষ্টা হয়ে যাক। এই তো টেকনোলজির যুগে যখন আমরা আছি, সেরকমভাবে একটা যেরকমভাবে আজকে শতদল বলল, বা আরও আমি দেখছি এরকমভাবে কয়েকটা অনুষ্ঠান, সেরকমভাবে, বা সুদীপ্তা তোমার গানও আমি, রবীন্দ্রসঙ্গীত গাওয়াও আমি 3 দিন শুনেছি এরকমভাবে। হ্যাঁ, শিখা শিখা ওর ছেলের সঙ্গে যে গান গেয়েছে সেগুলো আমি শুনেছি। তো আমি এখন একটা, হ্যাঁ, কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুকে একটা কবিতা এসেছিল। প্রথম তো এটা জীবনানন্দ দাশের কবিতা বলে এসেছিল, তারপরে এটা আবিষ্কার করলাম পার্থ মুখার্জির কবিতা। তো পার্থ মুখার্জির এই কবিতাটা একটা খুব ভালো কবিতা। এই কবিতা পড়ে আমি 30 লাইনের একটা কবিতা লিখেছিলাম এবং ফেসবুকে পোস্টও করেছিলাম। তো আমাদের দেখা হবে বলে, চন্দ্রিমা ওয়াচিং, ইটস গুড, ঠিক আছে, আগামীকাল তোমারটাও দেখবো। তো আমাদের দেখা হবে এই 30 লাইনের কবিতা থেকে আমি প্রথম অংশ, দুলন চাপা ইজ ওয়াচিং, গুড। তো আমাদের দেখা হবে কবিতা থেকে আমি প্রথম অংশ এবং শেষের অংশটা পড়ছি। আমাদের দেখা হবে করোনা ভাইরাস ছড়ানোর মধ্যে, আমাদের দেখা হবে কোভিড-19 মৃত সব মারিয়ে, আমাদের দেখা হবে মহামারীর মৃত্যু মিছিলে, আমাদের দেখা হবে হাসপাতালের বাইরে, আমাদের দেখা হবে কোয়ারেন্টাইনের ওয়ার্ডে, আমাদের দেখা হবে অনেক অনিশ্চয়তার মধ্যে, আমাদের দেখা হবে বেঁচে থাকার আনন্দে, আমাদের দেখা হবে 3 হাত তফাতে, আমাদের দেখা হবে আবার কবিতা উৎসবে, আমাদের দেখা হবে আবার জীবনের জয়গান গাইতে। তো এটা লিখে বেশ একটা তৃপ্তি পেয়েছিলাম। অনেক সময় কোনো কোনো কবিতা এক ধরনের তৃপ্তি দেয়, আবার কোনো কোনো কবিতা কোনো সময় যন্ত্রণাও নিয়ে আসে। তো সুপ্রিয় হঠাৎ করে আমাকে একদিন ফোন করলো শিলং থেকে। সুপ্রিয় খুব ভালো কবিতা লেখে, সুপ্রিয় তো এখনও দেখছি আসেনি। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় আমাকে বললো, সুশান্তদা এইরকম যে অবস্থা, সেখানের মধ্যে একটু আশাবাদী শোনা যায় না নাকি কিছু লাইন টাইন? তুমি একটা ভয়েস কল করে আমাকে পাঠাও তো। তো সুপ্রিয়র কথা শুনে আমি লিখেছিলাম ছোট্ট কয়েক লাইনে, সব যেন হঠাৎ করে বদলে গেল, সবাই যেন হঠাৎ করে দূরে চলে গেল, এখন এই গৃহবন্দী জীবনে মৃত্যুর আতঙ্ক নিয়ে জীবন যাপন। তবুও আমাদের মেধা কোভিড-19 থেকে আমাদের মুক্ত করবে কোনো এক নতুন ভোরে, আবার মানুষের হৃদয় ভরে উঠবে মানুষের জন্য, মানুষের ভালোবাসায়।
তো এটা লিখেছিলাম, সুপ্রিয় তারিফ করলো যে ঠিক আছে। ও তো আমার কবিতাই পড়ছি চন্দ্রিমা, এটা আমার কবিতা, সুপ্রিয় কবিতা না, এটা আমার কবিতা লিখেছিলাম, পড়ছিলাম। তো এখন কবিতার জগতে এসেছিলাম 20 বছর আগে। হঠাৎ করে এক দুপুরে শক্তিবোধ ব্রহ্মচারী বললেন যে আমার একটা কবিতার বই প্রকাশ করেছি, তোমার বাড়ির পাশে শ্রীমা লাইব্রেরিতে আছে, ওটা তুমি নিয়ে পড়ো। সেই যখন পড়লাম এসে বাড়িতে, ছড়ার কবিতার বইটা ছিল, তো তারপরে আমি কবিতা লিখতে শুরু করলাম। এবং আমার এই 2001 সালে এটা আমি প্রকাশ করেছিলাম, কিছু ছড়া কিছু কবিতা। তো আমি যে কবিতার জগতে এসেছিলাম শক্তিবাবুর কৃপায় হঠাৎ করে এক দুপুরে, তখন আমি যে কবিতাটা দিয়ে শুরু করেছিলাম কলেজ জীবন ও বিশ্ববিদ্যালয় জীবনের পরে, সেটা হচ্ছে কবিতাটা 4 লাইনের। টিং টং ডিং ডং বড় মোটা কিংকং, চলো যাই হংকং খেলে আসি পিংপং, সেই দিয়ে শুরু। এবং সেখানে তারপরে আমি এই কবিতাতে আমাদের 19শে মে নিয়েও আমি কবিতা লিখেছি এই কবিতার ভিতরে। এখান থেকে একটু লাইন শোনাই, কারণ 19শে মে ছাড়া তো আর আমাদের বরাক ভ্যালিতে থাকার যে আমাদের অস্তিত্ব সংগ্রাম, সেখানে তো 19শে মে একটা আমাদের প্রতিদিনের জীবনে। তো এখান থেকে একটু শোনাই। আমার কাকুর রক্তে রাঙা 19শে মে, আমার পিসির রক্ত ঝরেছে 19শে মে, আমার মামা রক্ত দিল 19শে মে, ওরা সবাই শহীদ হলো 19শে মে। তো সেটা একটা বড় কবিতা লিখেছিলাম। তারপরে এরকম তো পাগলামি থাকেই। তারপরে আমি বহু বছর আগে 2000 সালে আমি সুচেতনা বলে একটা লিটল ম্যাগাজিন শুরু করেছিলাম। 2010-এ প্রথম সংখ্যা বেরিয়েছিল। প্রথম সংখ্যা 2010, 2011-তে করেছিলাম একটা সংখ্যা, 2011-তে একটা সংখ্যা, তারপর 12-তে একটা সংখ্যা, তারপরে এসে 16-তে এসে একটা বড় সংখ্যা করেছিলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। সেই হচ্ছে কবিতার আমার ছোট লিটল ম্যাগাজিনের মানে অস্তিত্বের অবস্থান। তো দিদ্দু, তারপরে দুলন, তারপরে অন্যরা বলেছিল যে আবার একটা শুরু করো, তাই ভাবছি 2020-এ এটা আবার একটা প্রকাশ করতে চাই। আমার জীবনে একটা বিরাট অভিজ্ঞতা হচ্ছে, গেল বছর আমি পুজোর সময় ভুবনেশ্বরে গিয়েছিলাম 5 দিনের একটা বিশ্ব ওয়ার্ল্ড কংগ্রেস অফ পোয়েটসের একটা অনুষ্ঠানে যোগ দিতে। সেটা আমার জীবনে একটা বিরাট প্রাপ্তি। সেখানে গিয়ে যে আমার সেখানে সেই অনুষ্ঠানের মধ্যে ওরা যে কবিতা ছাপালো, সেখানের মধ্যে আমারও সেখানের মধ্যে কবিতার একটা অ্যান্থোলজির মধ্যে, এই বিশাল অ্যান্থোলজির মধ্যে আমারও 2টা কবিতা আছে। সেটা একটা বিরাট আমার লাইফের মধ্যে। এবং তারপরে কি হলো, এই সারা পৃথিবী জুড়া আমার এখন কবি আছেন। দেশে অনেক কবিরা আছেন, বিদেশে কবিরা আছেন, এবং প্রতিদিন আমি কবিতা পাই। কখনো কারো কবিতা আসে চাইনিজ ভাষায়, কিংবা জাপানিজ ভাষায়, স্প্যানিশ ভাষায় তো প্রচুর আসে। এবং আমার কাছে কখনো বাংলা ট্রান্সলেশন হয়ে আসে, কিংবা কখনো ইংরেজি ট্রান্সলেশন হয়ে আসে। সেটা একটা জায়গাতে আমার একটা বিরাট ডাইমেনশনাল চেঞ্জ হয়ে গেছে। এই ইয়ের সময় আমি অনেক ইংরেজি কবিতাও লিখেছি। তো একটা ইংরেজি কবিতা শোনাই। করোনা ভাইরাস প্যান্ডামিক। করোনা ভাইরাস kills all corrupt political leaders of the world, those who invented you at lab. Coronavirus eliminates all corrupt people of the earth to make this green earth to live peacefully in this natural environment. Coronavirus breaks the boundaries of the states to live in a stateless global village with freedom and humanity. Coronavirus collapses the economic power of the states to be everyone in one ground level can stay without any exploitation. Coronavirus constructs new world after 100,000 people's death and sufferings of 2 millions. Coronavirus speaks new hope in the history of mankind by eliminating all corrupt people.
তো এটা কিছুদিন আগে লিখেছিলাম। আজকে সকালে 4 লাইন লিখেছি, একজনের একটা কবিতা পড়লাম, তখন মনে হলো করোনা ভাইরাস নিয়ে একটা আরেক ধরনের একটা চিন্তা ভাবনা থেকে। করোনা ভাইরাস knocks at door, maintain distance at floor. Country goes on lockdown, stay at home alone. আমরা তো বেশিরভাগ মানুষ এখন এলোনই আছি এক হিসেবে। যাই হোক, এই 1 মাসে একটা জিনিস হয়েছে, যে বাসন মাজা শিখেছি, জামা কাপড় ধুয়ে শুকোতে দেওয়ার চেষ্টা করেছি, বিছানায় সেই মশাইটা টাঙ্গানো এখনো শেখা হলো না। এটা একটা খামতি রয়ে গেল। আর হ্যাঁ, ব্যায়াম করছি, কারণ করোনা ভাইরাস যদি আসে 60+ আছি, ডেঞ্জার জোনে আছি। তো 1/2 ঘন্টা 45 মিনিট সেই প্রাণায়াম আসন সেই করছি, 25 মিনিট তো হেঁটে যাই, 25 মিনিট হেঁটে আসি, না পেট কমছে না। আসলে স্ত্রীর কল্যাণে, ছোটো ভাই বোর কল্যাণে খাওয়া দাওয়া ভালো হচ্ছে, তার জন্য ওই পেট কমছে না, কিন্তু কাজে আছি আমি। তো অনেকেই এই সময়ে কাজে আছি যে আমাদের আবার একটা এটাও দেখাই, এখন তো বাড়ি থেকে বেরোতে পারে না, তো সেখানে আমাকে এই আইডেন্টিটি কার্ড দিয়েছে এখানকার যে ড্রাগ ইন্সপেক্টর, তো সেটা ঝুলিয়ে যাই, মাস্ক পরি, গ্লাভসও আছে, দোকানে গিয়ে লাগাই প্রয়োজন পড়লে। তো সেইভাবে একটা নতুন জীবন দেখছি। ব্লু হরাইজন থেকে কবিতা, আচ্ছা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই আমার কবিতা নিয়ে। ব্লু হরাইজন এটা নিয়ে গেছিলাম ওখানে, এটা একটা আমার একটা জীবনের একটা বিরাটই, এটা এবার বই হয়ে বেরিয়ে আসবে দিল্লি থেকে। ছোট্ট একটা পড়ি ওখান থেকে। মাই পোয়েট্রি। My poetry has the force of gravity. All my words have the mass and weight, that of meaning and density. To express my world with a natural force, to describe my imagination and vision. তো এটা এখন 90টা কবিতা দিয়ে দিল্লি থেকে অর্থ স্পেস থেকে বেরোবে, সব পাঠিয়ে দিয়েছি। এখন এটা লকডাউন খুললে, নর্মাল লাইফ আসলে হয়ে যাবে। আমি আরেকটা কবিতা পড়ে নেই। শতদল আমাকে বলেছিল যে একটা প্রেমের কবিতা পড়ার জন্য। প্রেম ছাড়া তো আর জীবনে, যখন এই সমস্ত জায়গাতে লোনলিনেসে যখন দেখা যায়, কিংবা এইসব মানুষ যারা মনে করো 2 লক্ষর মতো মানুষ যারা মরে গেল পৃথিবী বহু জায়গায়, ভাবছিলাম তাদের কথা, ইতালিতে যারা আছে, আমেরিকাতে যারা আছে, বা অন্য দেশে যারা আছে। তো সেই সব হঠাৎ করে যে মৃত্যু এসে গেল, বা সেই সমস্ত যে একটা হঠাৎ করে জীবন বদলে গেল, তখন কি থাকে লাস্ট মোমেন্টে? হঠাৎ করে যদি মনে হয় যে 10 দিন পরে মারা যাচ্ছ, কি করবে তো? কোথায় কোথায় কি আছে সেই সব খুঁজবে। টাকা পয়সা কার আছে, কোথায় আছে, ব্ল্যাক মানি কোথায় আছে, হোয়াইট মানি কোথায় আছে, কি আছে। তখন মনে হয় সেই মুহূর্তে কিছু চেহারাই উঠে আসে, হয়তো সেখানে মার মুখ, বাবার মুখ, স্ত্রীর মুখ, ছেলে মেয়ের মুখ, হ্যাঁ, কিংবা প্রেমিকার মুখ, সেই সমস্ত আসে সেই সমস্ত। কারণ আর তখন আর কি থাকে। তোমাকে একটা কবিতা, একটা প্রেমের কবিতাই মনে করি আমি। তোমাকেই তো চেয়েছি কালের স্রোতে ভেসে ভেসে বারবার, আবহমান কাল থেকে সমস্ত চাতুরী প্রবঞ্চনা আর হীনমন্যতাকে দূরে ঠেলে শোষণমুক্ত এক সমাজে নিজের মতো করে তোমাকে পাবো বলে। ব্যর্থতার ক্ষত আছে হৃদয়ে, মিথ্যাচার ওত পেতে আছে, বোবারা শুনে এখন ভালো এই অসহিষ্ণু সমাজে। তবু আমি মুক্ত মন নিয়ে তোমাকেই চেয়েছি বারে বারে, শীতের নরম বিকেলে আমার প্রেমের উষ্ণতা নিয়ে। তোমাকে আমার বড় প্রয়োজন জীবনের এই গভীর রক্তাক্ত সময়ে, এই অশান্তির সামাজিক কোলাহলে। কিছু আশ্বাস, কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা, কিছু শান্তি পাবো বলে। কত দল
প্রেমের কবিতাও হয়ে গেল। যাই হোক, আমরা তো শতদল, আমি, দুলন, চন্দ্রিমা, পম্পা, আমরা ছিলাম একটা ভালোবাসার বিকল্প নেই সেখানে। আমরা আহ, আমার তো ওই সেখানে একটা কবিতাই আছে, নাম প্রেমের কবিতা। স্বপ্নের মন্থন থেকে উঠে আসো তুমি মধ্যরাতে, তোমার অপরূপ কাঠামো নিয়ে মাতাও আমারে নতুন করে কোনো এক মধুরিমা ছড়িয়ে দিয়ে। তারপর রাত্রি আরো গভীর হয়, নির্জনতা আরো প্রগাঢ় হয়, তখন তীব্র হয় আকাঙ্ক্ষার উত্তাপ। আমি তোমাতেই ডুবে থাকি, আমার চেতনার বিন্দু বিন্দু বিড়ম্বনা নিয়ে এই সময়ের ঢেবে। তো একটু এখন আলোচনা করা যাক। কি আছে মৌসুমি, ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। প্রথমবার চেষ্টা করা একটা, তারপরে দেবব্রত আচার্য, আপনি একজন সুখী মানুষ, আমাকে আমাকে দেখলে সুখী, আরে পেট মোটা হচ্ছে ভাই, সুখী মানুষ কিসে? হ্যাঁ, সুখ তো দেখো কি আছে, একটা মাইন্ডসেটের মধ্যে সুখের ব্যাপার থাকে। কি ব্যাপার, ধন্যবাদ জানাচ্ছ শতদল, আধা ঘন্টা হয়ে গেছে নাকি? নাকি নাকি ইচ্ছু আরেকটু সময় কন্টিনিউ করা যাবে? তো আমি এই দিনে একটা জিনিস বলতে চাইছিলাম, আমি খুব ইংরেজি কবিতা পড়ছিলাম এই কিছুদিন ধরে। তো আমি দেখছিলাম যে আমি যে এই ফ্রি ভার্সে লিখি, আসলে সেই ভার্সের মধ্যে ফ্রি ভার্সে লিখি, সেখানে তার গ্রামাটিক্যাল ব্যাপারটা কি। তো আমি তার জন্য পড়াশোনা করতে গিয়ে দেখলাম আমেরিকান কবি হুইটম্যান থেকে এই জিনিসটা আরম্ভ হয়েছে। রবীন্দ্রনাথও সেই জায়গা থেকে আমাদের যে গদ্য ছন্দটা এনেছিলেন, রবীন্দ্রনাথ এই হুইটম্যান থেকে এনেছিলেন। এবং আশ্চর্যজনকভাবে আবিষ্কার করলাম যে হুইটম্যানের একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেছিলেন। এই অনুবাদের প্রসঙ্গে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই শব্দগুলির ভিতরে দেখো, তার নির্যাস দেখো, তার বাঁধনি দেখো, তার মধ্যে এমন ক্ষমতা আছে যেখান থেকে এই শব্দ গদ্য থেকে এসে কবিতার রস দিচ্ছে। তারপরে আমরা দেখছি রবীন্দ্রনাথের সেই আমি কবিতায় বলো, সাধারণ মেয়ে বলো, সব গদ্য ছন্দে লেখা। এবং সেখানে আমি পড়তে পড়তে গিয়ে দেখলাম যে এই হুইটম্যান থেকে আমেরিকান আরও অনেকেই তখন এখানে লিখেছেন, রবীন্দ্রনাথও সেখান থেকে লিখলেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছিলাম কয়েকটা কবিতা। তারপরে দেখলাম রবীন্দ্রনাথ এক জীবনে 8টা বই লিখেছেন ওনার কবিতার ইংরেজিতে অনুবাদ করে, এবং সেগুলা বেরিয়েছে লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে। আমার এগুলো পড়া ছিল না। যে তারপরে দেখলাম বলাকাতে যে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন সেগুলো উনি ইংরেজিতে অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরেও ওনার কবিতা, লেখা কবিতা, অনুবাদ করা কবিতা নিয়ে আবার বই বেরিয়েছে। আমি পরে এখানে আবিষ্কার করলাম যে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেখানে ওটা রোদেনস্টাইনকে তিনি করেছিলেন উৎসর্গ, আর ইয়েটস লিখেছিলেন এটার ইন্ট্রোডাকশন। সেখানে রবীন্দ্রনাথের নিয়ে অনেক সমালোচনা হয়েছে, রবীন্দ্রনাথের সেই ইংলিশ কিংবা তার গ্রামার, তার টেক্সট সেরকমভাবে হয় না, কিন্তু সবাই বলেছে এক ধরনের নতুন ফ্লেভার তিনি এনেছিলেন কবিতায়। আমি সেখানে পড়তে গিয়ে আবিষ্কার করলাম যে, আমি বইটা আমার কাছে আছে, আমি আবিষ্কার করলাম যে সাবিত্রী, সেটা আমি কিছু পড়েছিলাম আগে, এবার নতুন করে পড়লাম। সাবিত্রীতে এটা এপিক এপিক লিখেছিলেন মিল্টন, প্যারাডাইস লস্ট ব্ল্যাঙ্ক ভার্সে। কাজে ফ্রি ভার্স কি, ব্ল্যাঙ্ক ভার্স কি, সেই ইয়েতে গিয়ে আমি দেখলাম ফ্রি ভার্সটা ফরাসি দেশ থেকে এসেছে, আর এপিকে সেটা ব্ল্যাঙ্ক ভার্সটা প্রথম মিল্টনই লিখেছেন এপিক। কিন্তু সাবিত্রীতে শ্রী অরবিন্দ 24,000 লাইন লিখেছেন এবং ব্ল্যাঙ্ক ভার্সে। আমাদের দেশে অনেকেই হয়তো জানেন না, কিন্তু একজন বড় কবি বা গ্রেটেস্ট হতে বলা যায় শ্রী অরবিন্দ। এবং দেখলাম সমালোচনা যখন পড়লাম সেই জায়গাতে এসে আবার দেখলাম মিল্টন পড়ে যখন আমি দি ওয়েস্টল্যান্ড পড়ছিলাম টি.এস. এলিয়টসের মডার্ন ইংরেজি পোয়েট্রি, সেখান থেকে শুরু হয়েছিল 1922 বা 24, এসে দেখলাম আমাদের দেশে 1952-তে নিজিম আরম্ভ করেছিলেন এই মডার্নিটির ব্যাপারটা। এই দিকে পড়তে গিয়ে আমার একটা এই নেশা লেগে গেল এই কয়েকদিন ধরে। তো সেখান থেকে আমি পরে পরে দেখছি যে আমি যে ফ্রি ভার্সে লিখছি তার অবস্থান কি, ভারতবর্ষে এখন যারা লিখছে তাদের ফ্রি ভার্সে কীরকম অবস্থান। আরেকজনকে আবিষ্কার করলাম, রামকৃষ্ণ সিং, প্রফেসর দেখছিলাম
আইআইটি ধানবাদে। ও বাবা, কি অদ্ভুত সমস্ত ছড়ার সমস্ত কিছু স্ট্রাকচার ভেঙ্গে, গ্রামার ভেঙ্গে, কোনো প্রিপোজিশন নেই ভেঙ্গে কবিতা। সেখানে গিয়ে আবার তারপর দেখলাম আমার বন্ধুরা কয়েকজন কবিতা লিখছেন। হায়দ্রাবাদের দুজন তো লিখছেন সাংঘাতিকভাবে। একজন অশোকবাবুর নাম তো বলতেই হয়, অশোক চক্রবর্তীর তালনা, সাংঘাতিক বানান। তারপর আছে গোপাল লাহিড়ী আছেন। আমাদের হাইলাকান্দির কল্লুল বাবু আসছেননি বোধহয়, বলেছিলেন আসবেন। কল্লুল চৌধুরী, অনেকেই হয়তো জানে না, কল্লুল চৌধুরী ভারতবর্ষের ইংরেজিতে যারা কবিতা লেখে তার মধ্যে একটা স্থান আছে। এবং কল্লুল চৌধুরীর যে কবিতা আমি পাঠ করেছি, এবং দেখছি সব জায়গায় অনেক জায়গায় ওনার কবিতা ছাপা হয়। তো এটা অনেক সময় আমরা যাকে জানতাম না, এই পর থেকেই জানলাম যে ফ্রি ভার্সে যে লেখা হচ্ছে এই সময়ের কবিতা কারা লিখছে, এবং এই সময় যে নতুন প্রজন্মের কারা তাদেরকেও নাম পেয়েছি। জাগরি যেমন আমার ফেসবুকে আছে, জাগরি লিখছে খুব ভালো কবিতা। তারপরে কিছুদিন আগে পেলাম কুইন সরকার লিখছে ভালো কবিতা। এই যে জানলাম যে এই এই এক মাসে এই বাড়িতে থেকে থেকে নেট ঘেটে কিংবা পড়ে এক অসাধারণ প্রাপ্তি। তো মনে হচ্ছে অনেক জানতে পেরেছি। কি বলছে গৌরব চক্রবর্তী, ভাই জানার কি আছে, জানার কি আর শেষ আছে? বেশি জানার মুশকিল নাই, তাও পেট মোটা হবে। শেষ করা যায় এখন, হ্যাঁ শেষ করা যায় যখন, তো কিছু একটা বড়ি টরি কবিতাই যাই আবার, কি আছে আর সঙ্গে। হ্যাঁ, করোনা ভাইরাসের উপরে একটা কবিতা আছে। করোনা ভাইরাস এক গভীর সংকটের মধ্যে আমাদের নিয়ে এলো। এভাবে গৃহবন্দী হয়ে বাঁচা যায়? এভাবে স্বার্থপরের মতো 3 হাত তফাতে থেকে বাঁচা যায় লুকিয়ে লুকিয়ে? লক্ষ মানুষের মৃত্যু আতঙ্কিত করে দিয়েছে পৃথিবীর রাষ্ট্রনেতাদের। অর্থনীতি ভেঙে পড়েছে দেশে দেশে, সামাজিক সুরক্ষা খতম। সমস্ত পৃথিবীর মানুষ বেদনায় আচ্ছন্ন, যন্ত্রণায় দগ্ধ হচ্ছে বহু গৃহকুণ। এই যে মানুষ মারা যাচ্ছেন বা আতঙ্ক, ডাক্তাররা বলছে, যাদের আমরাও দেখছি, আমরা যারা বিক্রি করি ঔষধ দেখছি, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তারপর যাদের ডায়াবেটিসের রুগী প্রায় টেলিফোন করে, এ ভাই কী হচ্ছে, ঔষধ আছে কি? তো যাই হোক, মোটামুটি আমরা গুয়াহাটি থেকে এটা বলা যায় যে এই গুয়াহাটি থেকে মালপত্র আসা শুরু হয়ে গেছে, মেডিসিন এসে গেছে, কোনো অসুবিধা নেই। কোনো যদি কারো সেরকম থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো থাকে ডায়াবেটিসের ওষুধ পাচ্ছেন না কিংবা প্রেশারের ওষুধ পাচ্ছেন না, যদি আমার কোম্পানিতে থাকে আমরা নিশ্চয়ই সহায়তা করব, সাহায্য করব কিংবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এখন একটা পুরনো কিছু পড়া যাক, কি আছে সঙ্গে আছে দেখি। এখন ভারতবর্ষের অনেক জায়গায় দেখি, হ্যাঁ শক্তিবদ্ধ বাবুকে নিয়ে একটু বলা যায়। আমার একদম প্রিয়তম কবি শক্তিবদ্ধ ব্রহ্মচারী, ওনাকে নিয়ে একটা কবিতাটা পড়েনি। কারণ শক্তিবাবু, যখন শক্তিবাবুর সঙ্গে আড্ডা দিতাম তখন আমি কবিতা লিখতাম না। আমার এরকমও দুর্ভাগ্য, আমি গিয়ে নির্মল ভট্টাচার্যের সঙ্গে এই সাহিত্য একাডেমির অফিসে দিল্লিতে গিয়ে আড্ডা দিতাম, তখন আমি কবিতা লিখতাম না। যাদবপুরে যখন আমি থাকতাম, একবারই শুধু গিয়েছিলাম মৈত্রীদেবীর বাড়িতে, তখন আমি কবিতা লিখতাম না। যখন আমার পাশের রুমে ছিল বাংলার মেমে পড়তে একটা আমার বন্ধু, সে কত কবিতা লিখে আমাকে পড়ে শোনাতো, আমি আশ্চর্য শুনতাম, এবং তার লেখাও ছিল খুব সুন্দর। সেসব দিন গেছে। যাই হোক, শক্তিবাবুকে নিয়ে আমার, কারণ কবি হিসাবে শক্তিবোধ ব্রহ্মচারীর সান্নিধ্যে আমি বহু বছর কাটিয়েছি। ওনার সঙ্গে দাবা খেলতাম, রাজনৈতিক চর্চা হতো। একদিন সাহস করে এক খাতা ভর্তি বই দিয়ে কবিতা দিয়েছিলাম ওনাকে। অনেকদিন পরে বুকে গেছি, তো বললাম, স্যার কবিতার বইটা নিতে চাই। ও এসেছো, আর নিয়ে যাও। আমি বললাম, কিছু বলবেন? না কিছু বলছি না, বলছিলাম যে কিছু বাংলা কবিতার ছন্দ যে কি তা বোঝার চেষ্টা করো, বাংলা কবিতার ছন্দ, এবং কিছু বই কিনে পড়াশোনা করো। তো তারপর আমি বইমেলা থেকে 3টে বই কিনেছিলাম কবিতার ছন্দের উপরে। উনি আবার আমার কাছ থেকে একটা নিয়ে বই পড়লেনও, সেটা বোধহয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিংবা বা ওইরকম কারোর লেখা হবে একটা ছন্দ নিয়ে, 3টা কিনেছিলাম, উনি একটা পড়েছিলেন। শক্তিবোধ মারা যাওয়ার পরে এই কবিতাটা শ্মশানে আমরা গেছিলাম।
সেই বিকেল কিংবা সন্ধ্যের কথা মনে আছে এখন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। কবি শক্তিবোধ ব্রহ্মচারী। মৃত্যু এসে নিয়ে গেল তারে এক শীতের সকালে, চারিদিকে রেখে দিয়ে এই নদী, মাঠ, ঘাস, নরম রুদ্দুর। তখন অসংখ্য কাকের ডাকে আকাশ ভরা ছিল। দূরে কাঁঠাল গাছে একা বসে এক ঢুপি ডেকেছিল বিষণ্ণ সুরে। তারপর বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তার মরদেহ ধীরে ধীরে যায় অন্তিম যাত্রার অনন্ত ভাসানে, শ্মশান ঘাটের দিকে, গানে, কবিতায়। চিতা জ্বলে ওঠে দাও দাও করে শীতের হিম হাওয়ার সন্ধ্যায়। মিশে গেলেন এই আকাশ, এই মাটি, এই জলে চিরদিনের তরে। ফিরবেন না আর কোনো দিন, কোনো বৈশাখে, মায়াবী চোখে আর দেখবেন না এই পৃথিবী। অঘ্রাণের নরম বিকেলে আবার শীত আসবে, আচ্ছন্ন করবে আমাদের এই বিষণ্ণতায়। তবুও হঠাৎ করে খুঁজবো তোমাকে একা একা তোমার কবিতায়। হ্যাঁ, মহিমালয়। একবারই গেছিলাম আমি শক্তিবাবুর সঙ্গে, আমি বেশি মহিলায় যাই না। রূপরাজ এসে গেছে। রূপরাজ, রূপরাজ, তুমি তো সব দিকে আছো, তোমাকে দেখছি সুজাতার ওখানেও আছো, ক্যানভাসেও আছো, গুড। তো মোটামুটি একটা শতদলের আহ্বানে মোটামুটি একটা চেষ্টা করে নিলাম। কটা বাজছে এখন এখানে তো দেখছিও না, বোধহয় কত আধ ঘন্টা তো করে নিয়েছি। আর কি বলা যায়, এখন ভারতবর্ষে বহু জায়গায় ইয়ে হচ্ছে, এই যে হঠাৎ করে লোকজনকে কি বলা যায়, মারপিট করে মেরে দিচ্ছে, সেই জায়গাগুলো আমাকে ভীষণ, বা অনেক কবিদেরই বা সব মানুষকেই বিপন্ন করে। তো কিংবা এই যে এনআরসি সব তো যেগুলো ছিল আগে আর কি, সেগুলো বিপন্ন করে। তো সেই জায়গা থেকে আমি একটা ছিল আমার কবিতা, আমার এটা ভালো লাগে। ঈশ্বর আমাকে বিরক্ত করো না, ঈশ্বর আমাকে বিরক্ত করো না, আমি আমার মতো বাঁচতে চাই। কোনো নিষেধ আমার জন্য রেখো না, আমাকে ভালোবাসতে দাও মানুষকে। ঈশ্বর, মানবতার বড় প্রয়োজন আজ এই রক্তস্নাত পৃথিবীতে। এত ঘৃণা চারিদিকে কে ছড়ালো, কেন ছড়ালো আমি জানি না। ঈশ্বর, শান্তি কি আসবে এই পৃথিবীতে কোনো এক অলৌকিক ভোরে? শেষ হবে কি এই মৃত্যুর মিছিল, এই দাঙ্গা, হত্যা, ধর্ষণ, এই রক্তক্ষয়? অনেকের মধ্যেই আমরা যে বাংলাদেশ থেকে এসেছি বা আমাদের পূর্বপুরুষরা যেখানে ছিলেন, এক ধরনের বেদনা থাকে। এখানে বাংলাদেশের বন্ধুরাও শতদল বলছিল আছে, ওয়াজ করছে, হয়তো পরেও দেখে নিতে পারে। তো শিকড় থেকে বিচ্ছিন্নের একটা যন্ত্রণা আমি আমার মার বাবা দাদুকে অনেকবার দেখেছি, যে ফেলে আসা সেই গ্রাম, সেগুলা উঠে আসতো এই নিয়ে, এখানকার সাহিত্য নিয়ে। আচ্ছা দেখি, এখানকার সাহিত্য নিয়ে তুই ভালো বলতে পারবে। শিকড় থেকে বিচ্ছিন্ন হয়েই হয়েছি 1.5 দিন আগে। পূর্বপুরুষদের স্মৃতিকথা হৃদয়ে জাগে। এখনই কি আছে সেই গ্রাম, সেই মন্দির, সেই প্রান্তর? আছে কি পদ্মদিঘি, বিল, হাওর? নাকি ভাঙ্গা মন্দির, ফাঁকা জমি, শ্যাওলায় ভরা পুকুর? পড়ে আছে অনাদরে শূন্যতার হাহাকার বুকে নিয়ে। জানি সেই জনপদ নেই আর সেখানে নদী তীরে। কান পেতে শুনি ধামাইল গান পূর্ব নারীদের। হৃদয় বেদনায় ভরে ওঠে পূর্বপুরুষদের জন্যে, একরাশ অভিমান বুকের ভেতরে নিয়ে। তো শতদল কি বলছিলে যে এই সময়ের আমাদের বরাক উপত্যকা, আমরা যেখানে থাকি, আমাদের এটা বলতেই হয়, প্রতি প্রজন্ম বা প্রতি বছরই বলা যায় নতুন কবিরা আসছেন এবং সমৃদ্ধভাবে তারা লিখছেন। ভাস্কর লিখছে, নীলাদ্রি লিখছে, এবং রূপরাজ তো মোটামুটি এখন একটা ওই রকম, যেরকম জুনাচার্য যেখানে ছিলেন সেরকম একটা জায়গায় তো রূপরাজ পৌঁছে গেছে।
প্রতি বছর রূপরাজ মোটামুটি ওর ছাত্রদের মধ্যে থেকে নতুন নতুন মুখ নিয়ে আসছে, নতুন নতুন প্রতিভা নিয়ে আসছে, এবং আমাদের ভীষণ ভালো লাগছে। এরা যেরকম বাংলায় তাদের দখল আছে, ইংরেজিতে দখল আছে, এবং তারা যেভাবে সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে লিখতে পারে, সমস্ত জীবনের যন্ত্রণা চেতনা, মধ্যবিত্তের সংগ্রাম, নিম্নবিত্তের সংগ্রাম, দেখে আশ্চর্য লাগে বা অদ্ভুত লাগে, বা তাদের সঙ্গে আড্ডা মারলে একটা নতুন ধরনের আবেশ পাই। বিদ্যুৎও যেদিন এসেছিল আমাদের একটা আড্ডায়, সেখানেও আমরা নতুন মুখ ছিল দু একজন, এবং অনেক গৃহকোণে যারা ছিল তারাও আবার নতুন করে এসে লিখতে এসেছে, তাদের লেখাও পড়তে ভীষণ ভালো লাগে। তারাও আমাদের সাহিত্য আড্ডায় আসে, কবিতার আসরে আসে, ভীষণ ভালো লাগে। এবং এইখানে কোনোদিনই খামতি হবে না, সে ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়ুক বা সে দূর পৃথিবীতেই থাকুক, কিন্তু সেই জায়গাতে এই বরাক ভূমি, বরাক উপত্যকা, এই নদী, মাঠ, ঘাট, এই নক্ষত্র, তারা, এইসবের একটা আলাদা ব্যাপার আছে। আমি তো কিছু জায়গায় গেছি ভারতবর্ষে, কয়েকটা মেট্রো সিটিতে থেকেছি, কিংবা বিদেশেও কিছুদিন ছিলাম। সেখানে আমার দেখার মধ্যে শহর তো ছিলই, ওয়ার্সো, বার্লিন, ভিয়েনা, প্রাগ, লন্ডন। তো লন্ডন থেকে যখন আমি শিলচর থেকে কলকাতায় গিয়ে দিল্লি, প্রথম গুয়াহাটি গিয়েছিলাম, আশ্চর্য হয়েছি শহর দেখে। গুয়াহাটি থেকে যেদিন আমি কলকাতায় যাই, এত ট্যাক্সি থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ট্যাক্সি। প্রথম যখন কলকাতাতে গিয়ে লোকাল ট্রেন চলেছিলাম বা ইলেকট্রিক ট্রেন, সে একটা আশ্চর্যের ব্যাপার। গড়ের মাঠ দেখে বলেছিলাম এই সেই গড়ের মাঠ। কিংবা ঢাকুরিয়া ব্রিজে উঠে মনে পড়েছিল ঢাকুরিয়া ব্রিজের থেকে নিয়ে অনেক ধরনের গল্প কাহিনী। সেখান থেকে যখন দিল্লি গেলাম, মনে হলো যেন এটা ভারতবর্ষেই নেই, এই ঝাঁ চকচকে শহর। সেখান থেকে যখন লন্ডন থেকে যখন পরে দিল্লি ফিরছি, মনে হলো যখন এটা শহর থেকে গ্রামে ফিরছি। এরকম একটা কম্প্যারিজন হয়, কিন্তু হলেও সর্বমোট মিলে টিলে দেখছি শিলচরে থাকার একটা আলাদা আমেজ আছে। এই কিছু নায়ের মধ্যে বহু কিছু আছে। এই কিছু নায়ের মধ্যে যে এই যে আমাদের যে এই সংযোগ, এই যে আমাদের হৃদয়ের আত্মীয়তা, এই যে হৃদয়ের বন্ধন, এ কোথায় পাওয়া যাবে? সে তো আমি, আমার ফ্ল্যাট আছে কলকাতায় গিয়ে থেকে দেখি, সেখানে বেঙ্গালুরে গিয়ে ছেলের ওখানে গিয়ে 3.5 মাস থাকলাম, দেখলাম। কিন্তু দেখা যায় যে এই যে শিলচরের প্রতি টান, কিংবা এই যে আমার বন্ধুদের জন্য টান, বা এই যে খুব আজকে 11টার সময় বললো শতদল, কিংবা এই যে আমরা 10-12 জন আমরা একসঙ্গে বসে যে এই যে আড্ডা দিতে পারলাম, বা এই যে কথোপকথন হচ্ছে, বা এই যে লেখাগুলা পড়ছি। হ্যাঁ, দেবব্রত আচার্য, হ্যাঁ, দেবব্রত আচার্য, তুমি কোথা থেকে বলছো? বিদেশে কোথায় থাকছো তুমি? আমাকে বলছিল যে শতদল বলছিল তার এক বিদেশের থাকে বন্ধু, বলছিল, দেবব্রত আমি জানতে চাই তুমি কোথায় থাকো? দেবব্রত, হ্যাঁ, এই তো বিদ্যুৎ, যেমন বিদ্যুতের আমি দেখছি সব ব্যাপারে একটা রামকৃষ্ণনগরের ছোঁয়া আছে। এরকমভাবে আমি সুজাতার কথার মধ্যে দেখেছি রামকৃষ্ণনের একটা সবসময় একটা গল্প থাকে। তো এই যে আমাদের স্কুল জীবন, কলেজ জীবন, আমাদের ফেলে আসা দিনগুলো, আমাদের বন্ধু, সেগুলো তো আমাদের মধ্যে জীবন স্মৃতির মধ্যে, কিংবা আমাদের মেমোরিজ থেকে যেগুলো আমরা কনস্ট্রাক্ট করি, মেমোরিজ থেকেই তো আসে। হ্যাঁ, মধুমিতা ভট্টাচার্য কোথা থেকে বলছো? কোন শহর থেকে বলছো ভাই? মধুমিতা তো মনে হচ্ছে কি করিমগঞ্জ না কোথায়? শতদলাচার্য তো শিলচর না, বিদেশে তোর বন্ধুটাকে, হ্যাঁ আমি সিডনি থেকে, হ্যাঁ, দেবব্রত সিডনিতে থাকো। তো আমাদের এক মেলবোর্নে থাকে আমার, এখানে ড্রাগসের ব্যবসা করে নানুন মেয়ে থেকে মেলবোর্নে পড়ছে। তো দেবব্রত, তোমার এই একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ খুব ভালো লাগলো যে তুমি সিডনি, মানে তোমার এখানে তো অনেক রাত এখন, সেখানে মধুমিতা কলকাতায়। তো কলকাতায় মধুমিতা, আশা করি তুমি মাঝে মধ্যে, হয়তো জানি না তুমি কলকাতায় না শিলচরে তোমার জন্ম আমি জানি না, কিন্তু কলকাতার একটা আলাদা আমেজ আছে এবং শিলচরের একটা আলাদা আমেজ আছে, দুটো আলাদা আলাদা আমেজ। কলকাতার সেই কফি হাউসের আড্ডার সেটা একটা আলাদা আমেজ, কিংবা কলকাতার সাহিত্য আড্ডাগুলো একটা আলাদা আমেজ, সেটা যেরকম মেনে নিচ্ছি। কিন্তু আমাদের শিলচরে আবার সেই রকমভাবে আমাদের যে আড্ডাগুলো, সেটার আবার আলাদা আলাদা ফ্লেভার। সেখানে হয়তো সেরকমভাবে আমরা ছাদ চকচকে ব্যাপারগুলো আনতে পারি না, কিন্তু আমাদের এখানে আমাদের নিজস্ব ঘরানায় আমাদের একটা আলাদা ফ্লেভার, সেটা আমি এনজয় করি। তো সিডনিতে এখন কত রাত? ভাই শতদল, এখন কটা বাজ ধরে?
ওটাও তো দেখছি না, আমার এখানে তো কোনো সিগন্যাল দেখছি না। 8 ঘন্টা তো বলে নিয়েছি মনে হচ্ছে। এখন আশা করি রাতের খাওয়াবার সময় টময় গেছে। বিদ্যুৎ চক্রবর্তী হাকে কি বউক্ষণ রেখে দিলাম তোকে নাকি? তোমার এখানে হচ্ছে এখন 12:30। আমাদের এখানে 7:30 শুরু করেছিলাম, নিশ্চয়ই এখন 8:15 হবে হতো। কটা বাজে শতদল? 8 ঘন্টার কথা ছিল, আমার মনে হয় 8:15 হবে, বেশি তো হয়নি বোধহয়, নাকি জানি না। শতদল বলতো কত বাজে এখন? তো তোমার এখানে সিডনিতে তো আমি জানি অস্ট্রেলিয়া তো মানে করোনা ভাইরাস কন্ট্রোল করে নিয়েছে, অস্ট্রেলিয়া তো অনেক দোকানপাট খুলে দিয়েছে, অস্ট্রেলিয়া তো সেরকম সমস্যাটা তো কম। জানি না আবার হঠাৎ করে এসে যায়, কারণ কি আমরা দেখছিলাম উম, মধুমিতাদি বন্ধুর একনিষ্ঠ মধুমিতাদি, ঠিক আছে মধুমিতা, তোমার কথা আরও জানবো জানবো। হ্যাঁ, পিঙ্কি বোধহয় সেদিন করেছিল দিল্লিতে, থাকে আর পিঙ্কির সঙ্গে তো আমার পরিচয় আছে। তো 8:10 তা বেশি যায়নি। 8 ঘন্টা ছিল, 10 মিনিট বেশি গেছি, আরও তো 5 মিনিটের মধ্যে শেষ করে যেতে পারি। এই তুমি ঠিক আছে, 12:30 বেজে গেছে, আর বেশি রাত্রে থেকো না। আহ, আবার পরের দিন তোমাদের কি এখানে অফিস টফিস চলছে নাকি ওয়ার্ক এট হোম থেকেই করছো? মধুমিতাদি কবিতা লিখে, ঠিক আছে, মধুমিতার সঙ্গে তো হয়ে যাবে যোগাযোগ। দুলঞ্চ দেবব্রত একবার আমাদের আড্ডায়, দেবব্রত একবার আমাদের, হ্যাঁ একবার আড্ডা এসেছিল সম্ভবত মানব, ঠিক আছে মনে পড়েছে, ইয়েস। মনে পড়েছে তো, আমার মনে আছে, ওর তো আমি মোবাইল নাম্বারও নিয়েছিলাম মনে আছে, ঠিক আছে মনে পড়ছে। এবং সে সিডনির সেই ওয়েদারের কথা বলছিল, মনে পড়েছে। ঠিক আছে, তো দেবব্রতর সঙ্গে হয়ে গেল আহ, আলাপ। কালকে তো তুমি পিঙ্কি, তুমি কালকে করেছিলে তো আমার দেখা হয়নি, কারণ আমি পরে ধরেছি শতদলের এটাতে। আহ, কালকে ওয়ার্কিং ফ্রম হোম থেকে করবে, ঠিক আছে, তুমি আশা করি গুটিয়ে নিতে পারো। বা তুমি একদিন করো আমাদের সঙ্গে এইটার সময়, তুমি হয়তো একটু আগে থেকেই করতে পারো, আমরা তো 7:30 করেছি, তুমি 7টা থেকে করতে পারো। কাজে তোমার ওখানকার অবস্থান থেকে আমি দেখতে পারি। তুমি গুয়াহাটি তুমি মধুমিতা বলছো, সারা ভারতে ঘুরে বেড়াই, তবু ব্রহ্মপুত্র আমার টান। হ্যাঁ, ব্রহ্মপুত্রের সেই যে সূর্যাস্ত দেখতে ভাই ঠিক জায়গায় ধরেছে। এই যে তোমার ব্রহ্মপুত্রের সেই যে মনে করো, আমি বলবো সেই হাইকোর্ট থেকে কটন কলেজ, তারপরে একটু আগে গেলাম হাইকোর্টের রাস্তার সামনে গেলাম, সেই রাস্তা দিয়ে যেই হেঁটে হেঁটে যে সেই যে ব্রহ্মপুত্রের পাড়ের দিকে যাওয়া এবং সূর্যাস্ত দেখা, বা দূরে কামাখ্যা পাহাড়, বা উপরে সেই ভুবনেশ্বর দেখা, সে আমেজ আলাদা। এক একটা শহরের এক এক ধরনের নির্যাস থাকে। গুয়াহাটির এই জায়গাটা একটা খুব ভালো লাগা জায়গা। কিংবা আমি তো পায়ে হেঁটে অনেকবার আমি কামাখ্যা থেকে উঠতাম পায়ে হেঁটে, তখন সেই কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয়ের জীবনে, যখন পয়সা করে বেশি থাকতো না, পিসির বাড়িতে থাকতাম সেই উলুবাড়িতে। এখনও আজকেও পিসিমণি টেলিফোন করেছিলেন, 92 ইয়ার্স পিসিমণির বয়স, মাঝে মধ্যেই টেলিফোন করেন কেমন আছিস কি না। এবং সেখানে উলুবাড়িতে থেকে বাসে করে ওখানে গিয়ে হেঁটে হেঁটে উঠতাম কামাখ্যার উপরে, তারপর আবার হেঁটে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে উঠে যে ভিউ দেখতাম ব্রহ্মপুত্র বা গুয়াহাটি নগরের যে ভিউ দেখতাম, তো অসাধারণ। আমার মনে হয় দুলন চাপাও তো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, নিশ্চয় ওই জায়গা থেকে কামাখ্যা কিংবা ওই দিকের ভিউ একটা আলাদা। কাজেই এইটা একটা গুয়াহাটির এই সূর্যাস্ত বা ওই স্টিমারে করে ওই অশ্বক্লান্ত যাওয়া, বা উমানন্দ গেছি, এ এক অসাধারণ। তো তোমার এই, তো দেবব্রত তুমি উঠে যাও। আর আর আমরা ভালো থাকবার চেষ্টা করছি, ভালো থাকছি। আমরা তো আসামে এখনো যেহেতু করোনা ভাইরাসের আর কোনো রকমের সেরকমভাবে সংক্রমণ বাড়েনি, কাজেই আমরা সেই বাড়েনি বলে আমাদের মনে হয় বিশ্বাস। কিন্তু যেভাবে হঠাৎ করে আসে, কোনো অবস্থায় বলা যায় না যে কখন কি হয়ে যায়। তো সেখানে ঠিক আছে, আহ, বলা যায় না, কিন্তু সাবধানে থাকা উচিত। আর দেখছিলাম ডাক্তাররাও বলছে কিছু জায়গাতে ব্যায়াম তো করতে হবে। কিছু আমাদের জিনিসপত্র, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ব্যবহার করি, কাঁচা হলুদ কিংবা হলদি, আদা, সেসব তো আমরা এখন ব্যবহার করতেই পারি। আমি দেখছি এগুলা তো হ্যাঁ, শুক্লেশ্বর ঘাট, দিগলি পুকুর, অসাধারণ, হ্যাঁ ঠিক আছে। বা আরেকটা জায়গা আছে, তুমি এই যে মহিলাদের দিগলি পুকুর, তো এই মহিলাদের
কলেজের সামনে ওই জায়গাটা মানে কটন কলেজ আর হেনরিক কলেজ, এই জায়গা বিউটিফুল, অসাধারণ। আমার অবশ্য পিসুত দিদি এবং দিদির বর কটন কলেজের টিচার ছিলেন, প্রফেসর ছিলেন। একজন সংস্কৃত পড়াতেন আমার দিদি, নন্দিতা আহ, ভট্টাচার্য গোস্বামী, আর ওনার বর কেমিস্ট্রিতে পড়াতেন। ওনার বই টই লিখেছেন আমার নন্দিতাদির বর পান্নালাল গোস্বামী। তো এই কটন কলেজে আমি অনেকবার গেছি, কটন কলেজে হোস্টেলেও গেছি। আমাদের শিলচরের এক ছেলে, আমাদের এক বন্ধু, রজত শুভ্র ভট্টাচার্য, সে অদর্শন থেকে স্ট্যান্ড করেছিল, জিসি কলেজে পড়েছিল, তারপর সে কটন কলেজে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে গেছিল। ওর হোস্টেলও আমি গেছি, কটন কলেজের হোস্টেলে। কটন কলেজের হোস্টেলে তখন সে ম্যান্ডোলিন বাজাতো। সেসব অসাধারণ জীবনের মানে পাওয়া বা তৃপ্তি, বা সেই এই যে এ, এক একটা শহরের যে নির্যাস থাকে। আমার মনে আছে আমি প্রথম রেস্টুরেন্টে যাই আমার পিসিত দাদার সঙ্গে গুয়াহাটিতেই, সেই কাকলেট খেতে একটা রেস্টুরেন্টে। তো এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি অনেক গেছি, অনেকবার গেছি। আমাদের বন্ধুরাও পড়তো, তারপর আমার ছোটো বোন পড়তো ইংরেজি নিয়ে, মাস্টার ডিগ্রি হোস্টেলে থাকতো, তখনও আমি গেছি। এবং বিশেষ করে কিছু কিছু ডিপার্টমেন্টে, একটা ডিপার্টমেন্ট মনে হচ্ছে কোন ডিপার্টমেন্ট জানি না, বাংলা বা ইংলিশ হবে, সেখান থেকে দোতলা বা দোতলার থেকে জাম গাছই পাওয়া যেত। আমি জাম ফেরে ফেরে মনে আছে দোতলা থেকে খেয়েছিলাম। এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনও আমি বহুবার গেছি, খুব ভালো ক্যান্টিন এবং খাওয়া দাওয়া খুব ভালো হতো। তো আমার খুব বেশি বেশি করে, হ্যাঁ, গিলয় জুস, হ্যাঁ হ্যাঁ, গিলয় জুস একটা পেয়েছি, আমিও দেখছি গিলয়ের, আমি অবশ্য পাতা খেয়েছি। গিলয়ের মধ্যে একটা দেখছি প্রপার্টি আছে, তো ভাইরাস মারতে পারে গিলয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, গিলয় জুস। আর তো আমলা তো ঠিক আছে, বা ত্রিফলাও আমাদের ইয়ে বাড়ায়। হ্যাঁ, নন্দিতা থেকে ভালো করে চিনি। মধুমিতা, তুমি নন্দিতা আমার পিস্তু দিদিকে চেনো? আচ্ছা, একটা কবিতা পড়ে শেষ করবে না? ঠিক আছে, একটা কবিতা তো পড়েই শেষ করবো। তো যেটুকু বলছিলাম যে এই এক মাসের মধ্যে তুলনামূলকভাবে আমরা দেখছি আমাদের যারা বন্ধুরা আছে গৃহবন্দী অবস্থায় অনেকেই থাকছেন, অনেকেরই অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু আবার উল্টো দিক থেকে আমি দেখছি অনেকেরই একটা সুন্দর কবিতা বলুন, সুন্দর কবিতা কোন কবিতা সুন্দর ঠিক আছে বুঝতে পারছি না। আহ, সুন্দর কবিতা পড়ে শেষ করাই ভালো। দেখি কিছু একটা পড়তে চাই না। কবিতার খোঁজ করছি। হ্যাঁ, এটা ছোট্ট কবিতা পেয়ে গেছি, কোনোদিন পড়া হয়নি বোধহয়। কবে লিখেছি, ইদানিংকালে কখনো লিখেছি। আহ, একটা ভালোবাসার কবিতাই পড়ে শেষ করি। ও, জয়শ্রী বহুত পরে ঢুকেছে মনে হচ্ছে। এই ভাই, আমার সহধর্মিণীকে বলেছিলাম যে আমি লাইফে আছি, একটু দেখবে আমাকে। কই, পম্পা ভট্টাচার্যকে খুঁজে পেলাম না। যাক, দুর্ভাগ্য আমার। আর সৌভাগ্য এরকম কিছু আহ, চর্চা করার, নাহলে বলবে যে বেশি কথা বলেছ, ঠিক মতো বলনি, উচ্চারণ ঠিক নেই, কিছুই হলো না, পরের জন্মে চেষ্টা করবে। ভালোবাসা এক নেশার মতো মাতাল করে আমারে, মায়াময় ভাবের উচ্ছ্বাস নিয়ে। ভালোবাসা এক আকুলতা, তরঙ্গ তুলে হৃদয়ে, মোহময় অলীক স্বপ্ন ছড়িয়ে। ভালোবাসা এক জীবন রস, আমাকে বাঁচিয়ে রেখেছে জীবনের কোলাহলের ভিতরে। তো কোলাহল থেমে গেছে, এখন আবার কোলাহল শুরু হয়ে যাবে। তা আমি মনে করি যে আমাদের জীবনের যে রস, আমাদের এই ভালো লাগা, আমাদের এই ভালোবাসা, আমাদের এই বন্ধুত্ব, এগুলোই আমাদের বাঁচিয়ে রাখবে। আজকেও আমাদের যে এই যে একাকিত্বের মধ্যে থাকা বা এই নির্জনতায় থাকা,
তার থেকেও কিন্তু মুক্ত করেছে আমাদের ভালোবাসা, এই নতুন টেকনোলজি, ফোন করছি বা এই যে আজকে কথা বলছি বা এই যে এরকমভাবে শুনেলাম, সেখানে এই শেষের লাইনের মতোই থেকে যাবে আর কি। আমাকে বাঁচিয়ে রেখেছে জীবনের কোলাহলের ভিতর ভালোবাসাই। ধন্যবাদ সবাইকে। ও বাবা, কবতা কি বড় দেরিতে আসলে ওয়াচিং করেছিলেন নাকি? আমি তো পড়েছিলাম কবি শক্তিবাবুকে নিয়ে আমার একটা কবিতা। যাই হোক, তোমাকে তো কবতাকে আরো জায়গায় যেতে হবে এখন। তারপরে হয়তো আছে ক্যানভাসে, তারপরে আছে সুজাতার ওখানে। আম, বৌদি তো বিদ্যুৎ হয়, ঠিক আছে। এই যন্ত্রণা দিচ্ছি তো এই জন্য আসলে বলে এই সমস্ত আর এই দেখতে চাইছি না। ঠিক আছে, থ্যাঙ্কস সবাইকে, ধন্যবাদ সবাইকে জানাচ্ছি যে একটা সুযোগ হয়ে গেল, চেষ্টা করলাম। শতদল, তোকেই সবচেয়ে বেশি ধন্যবাদ। আম, তো যাই হোক, আমাকেও দেখছি মৌসুমি, শতদল, দুলন চাপা, বিদ্যুৎ, তারাও ধন্যবাদ জানাচ্ছে। চেষ্টা করছি, হ্যাঁ। সুদীপ্তা, নিশ্চয় তুমিও ধন্যবাদই জানাবে, দেখছি তোমাকে। চেষ্টা করলাম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আনন্দ থাকো। একটা কথা মনে রাখো, একটু শরীরচর্চা করো বাড়িতে, শুধু খাওয়া দাওয়া করে পেট মোটা আমার মতো করে নিও না। কারণ কি, তারপরে আবার কোলাহল যখন বাড়বে, বাইরে বেরোতে হবে, তখন শরীরে ফিটনেস থাকতে হবে। আর করোনা ভাইরাস আমাদের দিকে আসবে না, আমরা সেই মুক্তমন নিয়েই বেঁচে থাকবো এবং এই বন্ধুত্ব নিয়ে বেঁচে থাকবো। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে জানিয়ে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আনন্দে থাকো, নিরাপদে থেকো। আর মনে রেখো, আজকের অনুষ্ঠানে আমি এসেছিলাম, তোমাদের কিছু সময় দিলাম, এবং তোমরা যে আমাকে ধৈর্য ধরে শুনলে তার জন্য আমিও কৃতজ্ঞ। আমিও তোমাদের আবার শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।